15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলো বিষয়কে মধ্যে পৌঁছা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। দলগুলোর ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। দুই কক্ষের সংসদকে সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে দেখছে এনসিপি। উচ্চকক্ষে নতুন জমিদার তৈরির শঙ্কা সিপিবির। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। নতুন আরো 100 জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় প্রতীকের কারণে এনসিপিকে শাপলা না দিলে ধানের শীর্ষ তালিকা থেকে বাদ দিতে হবে হুঁশিয়ারি নেতাদের। ইসির অসৎ উদ্দেশ্য দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই হত্যায় শেখ হাসিনা কামাল সহ জড়িতদের বিচার চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রয়োজনে আবারও লড়াইয়ের হুঁশিয়ারি। 5 ইসলামী ব্যাংকে একটি ব্যাংকে রূপান্তরে অনুমোদন দিল সরকার। চাকরি হারাবে না কেউ, খোয়া যাবে না আমানত। মুদ্রানীতিতে ঋণের সুধার একাঙ্কে আনার পরিকল্পনা গভর্নরের। পানামা পেপারস কাণ্ডের 9 বছরে বিভিন্ন দেশে অর্থ ফেরালেও অজানা কারণে হিমাগারে বাংলাদেশ। রাজনৈতিক টার্গেটে আইনের ব্যবহার প্রশ্নবিদ্ধ তদন্তকারী প্রতিষ্ঠানও বলছে টিআইবি। খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। তলিয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। 2 দিনেও মেরামতের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ। বগুড়ায় ধুনটে তীব্র নদী ভাঙন। অক্টোবর সই হবে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। প্রতিটি রাজনৈতিক দলের 2 জন প্রতিনিধি স্বাক্ষর করবেন সনদে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের স্থলে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানিয়েছেন, এর মধ্যেই চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করবে কমিশন। সংস্কারের কর্মযজ্ঞকে মাইল ফলক হিসেবে দেখছেন তিনি। 3 দফায় 72টি বৈঠক, তর্ক বিতর্ক, আবার ঐক্য মতানৈক্য। এর মধ্য দিয়ে বুধবার শেষ হয় জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। যদিও মৌলিক অনেক সংস্কারে নোট অফ ডিসেন্ট এবং গণভোটের সময়সীমা নিয়ে ঐক্য হয়নি দলগুলোর। চলতি বছরের 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 32টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে 44টি বৈঠক এবং 2রা জুন থেকে 31 জুলাই পর্যন্ত 30টি দলের সঙ্গে 23টি বৈঠকের মাধ্যমে জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছায় কমিশন। যদিও 19টি মৌলিক সংস্কারের মধ্যে 10টিতেই নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এর মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়। শেষ মুহূর্তে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট নিয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছালেও জাতীয় নির্বাচনের আগে না পরে কখন হবে গণভোট তা নিয়ে মতভিন্নতায় শেষ হয় বৈঠক। এ সংক্রান্ত প্রস্তাবনা কমিশন চূড়ান্ত করবে। তবে সংস্কারের কর্মযজ্ঞকে মাইলফলক বলছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। এই মাসের 15 তারিখ শেষ দিন। প্রধান উপদেষ্টা থাকবেন, বর্ণনা থাকবেন আমরা আশা করছি। সংসদের চত্বরেই হবে। জুলাই ডিক্লারেশন যেখানে ঘোষণা যেখানে হয়েছে ওখানেই হবে। আগামী 15 অক্টোবর শেষ হবে কমিশনের 3য় দফায় বাড়ানো মেয়াদ। সেদিনই রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠান হবে সংসদ ভবনে। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। যেটা সম্ভাবনা দ্বার খুলেছে সেটা হলো এই আমাদের জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের প্রতি স্বীকৃতি দিয়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলো বিষয়কে মধ্যে পৌঁছা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক।
নোট অফ ডিসেন্ট, গণভোট, বিবাদমান সব বিষয়ে 15 তারিখের আগেই সরকারের কাছে প্রস্তাবনা পেশ করবে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছেও তা পাঠানো হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিয়ার পদ্ধতির দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তবে দ্বিকক্ষ সংসদে নতুন জমিদার তৈরির শঙ্কা জানিয়ে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই। এদিকে স্বৈরাচারী হওয়া ঠেকাতে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলানোর উপর জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এবং আমি মনে করি যে আজকের আলোচনার মধ্যে পিয়ার পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা সমালোচনা। আমরা দেখতে পাই যে এখানে একটা বড় দুর্বলতা। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? শীর্ষ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও জবাবদিহিমূলক এবং কার্যকর করার সুপারিশ করা হয়। আলোচনায় অংশ নিয়ে সিপিবি নেতা বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নতুন জমিদার তৈরি ছাড়া আর কিছু হবে না। অন্যদিকে পিয়ার পদ্ধতির দ্বিকক্ষ সংসদ সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন এনসিপি সদস্য সচিব। উচ্চকক্ষ চাইলেও পিয়ার পদ্ধতির দ্বিকক্ষ সংসদীয় ব্যবস্থা বিএনপি চায় না বলে আবারও জানান দলটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীতে তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের টাকায় নতুন করে শ্বেত হস্তি পোষা ছাড়া এবং নতুন ধরনের আরও কিছু জমিদার তৈরি করা ছাড়া অন্য কিছু বাংলাদেশে হবে বলে আমাদের কাছে মনে হয় না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী ব্যবস্থায় শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল। রাজনৈতিক সংস্কৃতি বদলানো না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেও মত তার। শেখ হাসিনার নির্বাচনের মাধ্যমে এসেছে, এই স্বৈরাচারী ব্যবস্থাই তাকে দানবে পরিণত করেছে। উচ্চকক্ষে রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করার মত দেন বক্তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রতীকের কারণে শাপলা না দিলে ইসির তালিকা থেকে ধানের শীষ বাদ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শাপলা প্রতীক না দিতে অদৃশ্য শক্তির হাত রয়েছে বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি। সিসির সঙ্গে বৈঠক শেষে লড়াই চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, অধিকারের প্রশ্নে আপোষ করবে না এনসিপি। বৃহস্পতিবার বিকেলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। 2.5 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক জানান, প্রতীক হিসেবে শাপলা নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। প্রতীক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি? 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশনের সামনে পথ দুটি, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধানের শীষ, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন, তাহলে তারা ধানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। সো নির্বাচন কমিশনের সামনে 2টি পদ্ধতি, আপাতত 2টি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। জাতীয় লীগের মতো অকার্যকর ও বিলুপ্ত দলের নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইসির যেসব কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় দলটি। 1991 সালে জনাব আতাউর রহমান খান মৃত্যুবরণ করার পরে আর কিভাবে এই জাতীয় লীগের দল হিসেবে ধারাবাহিকতা ছিল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে বহু বছরের মধ্যে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে। গত 16 বছর যা ঘটেছে তা ছিল নির্বাচনের নামে প্রহসন। যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। বিমানবন্দরের ব্যবস্থাপনা, পরিষ্কার জ্বালানি এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণ সহ গুরুত্বপূর্ণ বিষয়েও হয় মতবিনিময়। আলোচনা হয় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও। রাত 11টার সময় আরও থাকছে। সাইবার হামলার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেবিচক। দেওয়া হয়েছে 10 নির্দেশনা। আন্দোলন প্রত্যাহার না করায় আয়নাঘরে ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে রাখা হয়। ডিবি কার্যালয়ে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে হত্যা করার। ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এমনটাই বলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গুমের মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান 23 সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরুকে মাইলফলক হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার 19তম সাক্ষী জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৃহস্পতিবারের জবানবন্দিতে কিভাবে কোটা সংস্কারের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিল তার ধারা বর্ণনা দেন তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতৃত্বকে দায়ী করেন আসিফ মাহমুদ। সাক্ষ্যে আসিফ মাহমুদ জানান, 19 জুলাই ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় একটি বিশেষ গোয়েন্দা বাহিনী। এরপর আয়নাঘরে বন্দি রেখে আন্দোলন প্রত্যাহারে চাপ দেয়া হয়। তাতে রাজি না হওয়ায় ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে ফেলে রাখা হয়। 26 জুলাই তাকে সহ 3 সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি। পরে আরও 3 জন সমন্বয়ককে আনা হয় ডিবি কার্যালয়ে। তখন ডিবি থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে হত্যা করার, তারা দয়া করে বাঁচিয়ে রেখেছেন। সে সময় ডিবির লিখে দেয়া আন্দোলন প্রত্যাহারের বক্তব্য জোর করে পাঠ করিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে গণমাধ্যমে প্রচার করা হয়। আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে, সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। গুমের মামলায় শেখ হাসিনা সহ সাবেক বর্তমান 23 সেনা কর্মকর্তার বিচার প্রক্রিয়া শুরুকে মাইলফলক হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, নানা চাপ থাকলেও বিচারের মুখোমুখি করতে অনড় ছিল সরকার। সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি, এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার, এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, গণহত্যাকারী এই দলকে রাজনীতিতে ফিরতে দেবে না দেশের মানুষ। 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না, এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি। এর আগে গুমের 2 মামলায় শেখ হাসিনা, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ 30 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হয়েছে আইজিপি সহ সংশ্লিষ্ট 12 দপ্তরে। যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। ফলে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে আগামী মুদ্রানীতিতে ঋণের সুদহার শিথিল করার আশ্বাস দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 14টি ব্যবসায়িক ফোরামের নেতাদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন গভর্নর। মূল্যস্ফীতি সামাল দিতে 2 বছর আগে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তাতে মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ব্যবসায়িক সহ সব ধরনের ঋণ হয়ে ওঠে উচ্চ মূল্যের। এর প্রভাবে উৎপাদন সূচকে পড়ে ভাটা, জিডিপিতে প্রভাব দেখা যায়। তবে ঋণের সুদের হার বাড়তে থাকলেও গত 2 মুদ্রানীতিতে ডাবল ডিজিট সুদের হারে কোনো নড়চড় হয়নি। আগেই ঘোষণা দেওয়া হয় মূল্যস্ফীতি 7-এর ঘরে নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশেষে গত কয়েক মাসে মূল্যস্ফীতি নেমে আসে 8 থেকে 9-এর ঘরে।
বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের কঠোর মুদ্রানীতি থেকে সরে পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার শিথিল করে একক ডিজিটে নির্ধারণ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। বৃহস্পতিবার দুপুরে 14টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে বৈঠকে বিনিয়োগ গতিশীল করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিতে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা কাটবে বলে মনে করে ব্যবসায়িক সংগঠনগুলো। যারা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে এটা তো অ্যাকুমুলেট করলে সে তার ইন্টারেস্ট দিয়ে শেষ করতে পারবে না, সে কোনোদিনও প্রফিটেবল হতে পারবে না। এদিকে বিকেলে এসএমই খাতের সহযোগিতায় গভর্নরের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর বৈঠক হয় বাংলাদেশ ব্যাংকে। গুরুত্ব পায় বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি 9/2016 সালে ব্যাংক খাত অচল করার পেছনে প্রভাবশালীদের হাত থাকার বিষয়টি উল্লেখ করে পানামা পেপার্স। তবে অজানা কারণে হিমাগারে চলে যায় পানামা কাণ্ড। গত 9 বছরে 23টি দেশ $1.3 বিলিয়ন ফিরিয়েছে নিজ দেশে। আর টিআইবি বলছে রাজনীতির টার্গেটে ব্যবহার হয়েছে অর্থ পাচার আইন। প্রশ্নবিদ্ধ হয়েছে তদন্তকারী সংস্থাগুলো। দেখব সালিয়া সুলতানার রিপোর্ট। 2016 সালে বিদেশে গোপন রাখা অবৈধ অর্থের তথ্য উন্মোচন করে পানামা পেপার্স। বিশ্বের বৃহত্তম আইন সংস্থা মোসাক ফনসেকারের ডেটাবেস থেকে 1,15,00,000 ফাইলের ফাঁসের ঘটনায় ফেঁসে যান বাংলাদেশের প্রায় 3 ডজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিজম ICIJ-এর তথ্যে বেশ কয়েকবার বাংলাদেশিদের নাম, ঠিকানা, শেয়ার বাজার ও বাংলাদেশ ব্যাংকিং খাতকে অচল করে বিদেশে বিপুল সম্পদ অর্জনকারী, কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা হয় পানামা পেপার্সে। প্রথম দিকে তোড়জোড় শুরু হলেও অদৃশ্য কারণে থেমে যায় সব পদক্ষেপ। তবে অন্যান্য দেশ থেমে যায়নি। বিগত 9 বছরে পানামা পেপার্সে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে $1.3 বিলিয়ন উদ্ধার করেছে 23টি দেশ। সবচেয়ে বেশি পুনরুদ্ধার করেছে যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও স্পেন। সবচেয়ে কম উদ্ধার করেছে লিথুয়ানিয়া। পাশের দেশ ভারত 84টি মামলা পরিচালনায় নিয়োগ দিয়েছে 46 জন আইনজীবী। তারা উদ্ধার করেছে $17.4 মিলিয়ন। তালিকায় নেই বাংলাদেশ। আবারও তোড়জোড় শুরু হয়েছে পাচার হওয়া অর্থ ফেরত ও উদ্ধারে। সেখানে গুরুত্বে থাকছে বিগত সরকারের আমলে শীর্ষ পাচারকারীরা। আমাদের বিএফআইয়ের দায়িত্ব ছিল অর্থ পাচার রোধ করা। দুদকের মতো প্রতিষ্ঠান বা সিআইডির মতো প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে থেকে তদন্ত করা, এই যে প্রতিষ্ঠানগুলোকে যে করায়ত্ত করা হয়ে গেছিল, অকার্য করে দিয়েছিল, পেশাগত দলীয়পনার মধ্যে ঠেলে দেওয়া ছিল, এই জায়গাটা হচ্ছে যে বড় সংস্কারের দরকার। এখনও কি একইভাবে শুধুমাত্র আমরা কারা ক্ষমতায় নেই তাদেরকে টার্গেট করে আমরা কাজ করছি, নাকি আসলে ক্ষমতায় নেই বা আছে সেটা বিষয় না, ব্যক্তির পরিচয় অবস্থান বিষয় না, আইন সবার জন্য সমান, এই মানদণ্ডে আমরা কাজ করব, এই জায়গায় কিন্তু এখন আমরা যেতে পারি নাই। এদিকে পাচার করা অর্থ ফেরাতে দুদক, সিআইডি, এনবিআর সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্টোলেন এসেট রিকভার করতে চাই, প্রথম ধাপ হচ্ছে আইনগতভাবে আইনি প্রয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে যে অর্থটা বা সম্পদে যেগুলো রূপান্তরিত হয়েছে সেগুলোর থেকে পাচারকারী ব্যক্তিদের যে মালিকানা সেটা খর্ব করে নেওয়া। শেষবার 2022 সালে পানামা পেপার্সে আসা অভিযুক্তদের বিষয়ে দুদক, সিআইডি ও বিএফআইইউকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন আদালত। তবে সেসব রিপোর্ট আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। খুলনার দাকুপে ঢাকি নদীর ভেঙে যাওয়া বাঁধ 2 দিনেও মেরামত করা যায়নি। অন্যদিকে বগুড়ার ধুনটের যমুনায় নতুন করে শুরু হয়েছে ভাঙন। মঙ্গলবার রাতে খুলনার দাকুপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকি নদীর বাঁধের প্রায় 40 মিটার অংশ ভেঙে যায়। প্লাবিত হয় 6টি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভাঙা অংশ এখনও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে যমুনার তীর। আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। সাইবার হামলা শঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে 10টি বিশেষ নির্দেশনা, যেখানে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ইমেইল ও লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট করতে বলা হয়েছে। বেবিচকের সদস্য এয়ার কমান্ডার আবু সাইদ মেহবুব খান স্বাক্ষরিত
চিঠি দেশের সব বিমানবন্দরে প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস আর ইসরায়েল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ কাতারের পাশাপাশি হামাসও বিষয়টি নিশ্চিত করেছে। এই চুক্তিকে নৈতিক বিজয় আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। এদিকে ট্রাম্পের ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরায়েলকে বাধ্য করতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।